সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং এই সুযোগটি পেয়ে আমি গর্বিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করার আহ্বান করছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহে বাংলা বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করার জন্য যারা ভর্তি হয়েছে তাদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আমি আজকের ক্লাসে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব স্নাতক সম্মান বাংলা বিষয়ের 221001 কোর্স কোডের বাংলা সাহিত্যের ইতিহাস 1 কোর্সের আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা ও বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান বিষয়ে। আমরা এই বিষয়টিতে আমরা দেখতে পাবো বাংলাদেশের বাইরে আরাকানে কিভাবে বাংলাদেশের সাহিত্য বাংলা ভাষায় সাহিত্য চর্চা হয়েছে এটি, এবং বিভিন্ন ভাবে আমাদের বাংলা ভাষায় যে রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলো রচিত হয়েছে সেই রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলো নিয়ে আলোচনাটি হবে। এবং আলোচনায় আমি তোমাদের সাথে রয়েছি ক্লাস উপস্থাপনায় শাহ মোহাম্মদ মাহফুজুল বারী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলা বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। 221001 কোর্সের আজকের আলোচনা আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা ও বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান। আলোচনা থেকে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবে অথবা শিখন ফল বলতে যে বিষয়টিকে বোঝায় তার মধ্যে রয়েছে, আমরা এখানে যে তথ্যগুলো পাবো দুটো অংশে আলোচনাটি হবে। একটিতে আরাকান রাজসভায় সাহিত্য চর্চা এবং আরেকটিতে রোমান্টিক প্রণয়োপাখ্যান। এবং আমরা এই দুটোকে মিলিয়ে যে গ্রন্থ এবং কবিদের যে আলোচনাটি এটি সব শেষে আমরা করতে চাই। প্রথমে আরাকান রাজসভা, আরাকানের রোসাং, মায়ানমার যে নামকরণ, রোসাং রাজসভা বা আরাকান রাজসভা এগুলো কিভাবে হয়েছে এবং তখনকার সময়ে যে মধ্যযুগের কথা বলা হচ্ছে সেখানে সাহিত্য চর্চা হয়েছে সপ্তদশ অষ্টাদশ শতকে, সেই সময়ের সেখানকার রাজনৈতিক অবস্থাটি কেমন ছিল, কারা রাজ পৃষ্ঠপোষকতা দিয়েছেন সেই রাজসভায়, রাজা রাজরা কারা ছিলেন, তাদের আমাত্যরা কারা ছিলেন, কারা বাংলা সাহিত্য চর্চার ক্ষেত্রে পৃষ্ঠপোষকের ভূমিকায় ছিলেন তাদের সম্পর্কে তুমি জানবে। এবং মূলত সাহিত্য যাদের হাত ধরে রচিত হয়েছে সেই কবিদের পরিচয় এবং কাব্য সম্পর্কেও জানতে পারবে এই আলোচনায়, এবং জানবে আরাকান রাজসভা কেন বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ। এটির পাশাপাশি তোমরা জানবে রোমান্টিক প্রণয়োপাখ্যান সম্পর্কে। তো এই আলোচনাটিকে আমি সাজিয়েছি একটু অন্যভাবে: আখ্যান, উপাখ্যান, প্রণয়োপাখ্যান এবং রোমান্টিক প্রণয়োপাখ্যান। ধাপে ধাপে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো এ ধরনের সাহিত্য চর্চার পটভূমি কি কারণে, এই যে প্রেম কাহিনী, প্রেমের বিষয়াশয়, এই নারীর রূপ বর্ণনা হয়েছে এই যে প্রণয়োপাখ্যানগুলোতে, সেগুলোতে কেন হয়েছে, এ ধারা সাহিত্যের বৈশিষ্ট্য, গুরুত্ব, নতুনত্বটা কি, এই যে রোমান্টিক প্রণয়োপাখ্যান এগুলোর বিশেষ বৈশিষ্ট্যটা কি ছিল, আর বাংলা সাহিত্যের ইতিহাসে বাংলা সাহিত্য চর্চায় এই ধারার সাহিত্যগুলো কতটা গুরুত্বপূর্ণ, নতুনত্ব কি এনেছে সেটা আমরা জানবো। কোন কবি বা অনুবাদক যেভাবেই আমরা বলি এই ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের সম্পর্কে জানবো, তাদের কাব্যেরও খানিকটা পরিচয় পাবো। সবগুলো না পেলেও কয়েকটির পরিচয় তো আমরা জানবো, চরিত্র সম্পর্কে জানবো এবং কাহিনীর সংক্ষিপ্ত সার জানার চেষ্টা করব। এবং এই সাহিত্য ধারার গুরুত্ব কতটুকু, এই যে রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারা, এই সাহিত্য ধারাটির গুরুত্ব কতটুকু সেটি সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা সম্পর্কে যে আলোচনাটি সেটিতে তোমাদের আহ্বান জানাচ্ছি, এবং এক্ষেত্রে প্রথমেই বার্মা বা মায়ানমার সম্পর্কে তোমাদের ধারণা। এই সময় আলোচিত একটি দেশ মায়ানমার, যে মায়ানমারে রোহিঙ্গা শরণার্থীর সমস্যা তৈরি হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের শান্তিবাদী মানুষেরা এটি নিয়ে সমালোচনা করছেন, এবং এই সমালোচনার ক্ষেত্রে আমাদের বাংলাদেশও যুক্ত হয়েছে, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ হলো মায়ানমার। এবং তোমরা দেখেছো বেশ কয়েক বছর যাবৎ সেখানে যে উত্তেজনা, বিশৃঙ্খলা, যুদ্ধ বিগ্রহ যেগুলো লেগেছিল, বিশেষ করে দমন পীড়নের মধ্য দিয়ে রোহিঙ্গাদেরকে দেশ ছাড়ার, তাদের বাড়িঘর বসত বাড়ি পুড়িয়ে দেওয়ার যে ব্যাপারগুলো ঘটেছে, এবং তারা বাধ্য হয়ে নাফ নদী পাড়ি দিয়ে আমাদের বাংলাদেশের কক্সবাজারে এসে তারা আশ্রয় নিয়েছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা পৃথিবীর মানুষের কাছে মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছেন। তো এটি কি আজকেই ঘটেছে বা ইদানিং কালের ঘটনা, নাকি আরো আগেও
আরাকানে এই ধরনের সমস্যাটি তৈরি হয়েছিল। আর মায়ানমারের একটি অঞ্চল হলো আরাকান। আরাকান রাজ্য ছিল, যেটা অন্য নাম ছিল রোসাং বা রোসাঙ্গ, যেটা মগের মুল্লুক নামে পরিচিত ছিল। মগ যারা, তারা দেখা যেত নানান ভাবে অত্যাচার করত। রখাইঙ্গ শব্দ থেকে রোহিঙ্গা শব্দটি এসেছে। রক্ষ শব্দটির অর্থ, আবিধানিক অর্থ দাঁড়ায় দৈত্য বা রাক্ষস, এবং রখাইঙ্গ ভূমি রাক্ষস ভূমি হিসেবেই পরিচিত ছিল এই অঞ্চলটি। আইনি আকবরী গ্রন্থ আমাদের ইতিহাসের যে আকর গ্রন্থগুলো তাদের মধ্যে একটি, এবং এই আইনি আকবরী গ্রন্থের মধ্যে আখরং নামে একটি শব্দ রয়েছে, যেটার সাথে এই রক্ষ বা রখাইঙ্গ বা আরাকানের পরিচয় মানে সংশ্লিষ্ট রয়েছে বলে লক্ষ্য করা যায়। এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক রখাইং এর অপভ্রংশ করেছেন আরাকান। অধিবাসীরা বাংলাদেশে মগ নামে পরিচিত ছিল, এবং মগের যে রাজ্য, সেটা মগের মুল্লুক যেমন বলা হয়েছে, মগধও বলা হয়েছে। এবং অষ্টম নবম শতকেই দেখা গেছে আরবীয় বণিকগণ সে দেশে এসেছেন, এবং তাদের মধ্য দিয়ে আরব থেকে যখন মানুষেরা এসেছেন আরাকানে বা রোসাঙ্গে, তখন দেখা গেছে যে তারা ব্যবসা বাণিজ্য করতে আসলেও তাদের ধর্ম যেহেতু সাথে এসেছে, ধর্ম প্রচার বা ইসলাম প্রচারের যে বিষয়টি মধ্যপ্রাচ্য থেকে আরব থেকে আসার ফলে ইসলাম প্রচারের ব্যাপারগুলো ঘটেছে। এবং সেই সময়টিতে যিনি এখানে রাজত্ব করছিলেন তার একটি পরিচয় আমরা এখানে দিয়েছি, যে মহতয়ং চন্দয় নামে একজন রাজা ছিলেন, যিনি 788 খ্রিস্টাব্দ থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে ছিলেন। এবং সেই সময়টিতে আরবীয় বণিকেরা সেখানে এসে বসতি স্থাপন করেছে, বসবাস করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, এবং ইসলামী ঘরানার বা ইসলাম ধর্মের প্রচারটি তখন থেকেই শুরু হয়েছে সেখানে। এটা বললাম এ কারণে যে আমরা আরাকানের সাহিত্য চর্চা যেটি সপ্তদশ শতকে গিয়ে পাচ্ছি, সেই সময়টিতে মুসলমানরাই কিন্তু সেখানে সাহিত্য চর্চাটি বেশি করেছেন। তো এটি যে হঠাৎ করেই শুরু হয়নি, মুসলমানদের সাথে যে তাদের একটা যোগসূত্র ছিল, সেই বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এরপরে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন তাদের মধ্যে মেওত চৌ মৌন 1430 থেকে 1434 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সিংহাসনে আসীন ছিলেন। এবং এই সময়ে আমাদের এই যে গৌড়ের অধিপতি ছিলেন জালালউদ্দিন মোহাম্মদ শাহ, তার করদ রাজ্যে পরিণত করেছিলেন আরাকানকে। মানে জালালউদ্দিন মোহাম্মদ শাহর যে শৌর্য, বীর্য, বীরত্ব, সেটা চট্টগ্রাম ছাড়িয়ে, মানে এই বাংলার যে দক্ষিণ প্রান্ত, দক্ষিণ পূর্ব প্রান্ত চট্টগ্রাম, যেটা মায়ানমার বা আরাকানের পার্শ্ববর্তী, সেই আরাকানের পর্যন্ত পৌঁছেছিল। আরাকানকে করদ রাজ্যে, মানে আরাকানের রাজা যারা দায়িত্বে ছিলেন, তারা কর দিতে হতো জালালউদ্দিন মোহাম্মদ শাহকে। এবং বার্মার মূল ভূখণ্ড আরাকানের মধ্যকার দূরতিক্রম পর্বতই আরাকানের স্বাতন্ত্র স্বাধীন সত্তার এবং সমুদ্র সান্নিধ্য তার সমৃদ্ধির প্রধান কারণ। যারা গবেষণা করেছেন আরাকান সাহিত্য চর্চা নিয়ে, আরাকানে বাংলা সাহিত্য চর্চা নিয়ে, বা আরাকানের রাজনৈতিক ইতিহাস, ভূপ্রাকৃতিগত ইতিহাস যারা গবেষণা করেছেন, তারা বলছেন যে বার্মার যে ভূখণ্ডটা, সেটি আরাকানকে বিচ্ছিন্ন করেছে মূল ভূখণ্ড থেকে পাহাড় পর্বতে। আবার দেখা গেছে তাদের স্বাধীন সত্তা বা স্বাতন্ত্র্য সমুদ্রের কাছে, তারা সমুদ্রের তীরবর্তী, তারা সমুদ্র পথে এদিকে চলে আসতে পারছে। মানে বাংলাদেশ বা তখনকার সময়ের যে বঙ্গভূমি গৌড়, সেখানে চলে আসতে পারছে। সমুদ্র সান্নিধ্য তাদের সমৃদ্ধির প্রধান কারণ। এবং তখনকার সময়ে তো জলপথে যাতায়াত ছিল, ব্যবসা বাণিজ্যের বণিকেরা জলপথে যেতেন, এবং দেখা গেছে তারা গিয়ে ওই সাগরে ভাসতে ভাসতে জাহাজ নিয়ে, নৌকা নিয়ে গিয়ে আরাকানে নোঙর করেছেন, এবং সেখান থেকে মায়ানমারে গিয়েছেন। তো এই যে বন্দর এলাকা ব্যবসা বাণিজ্য এবং মানুষের যে যাতায়াত, সেটার সমৃদ্ধির একটি পথ তৈরি করে দেয়। আমরা এখানে বিশেষ করে একজন বার্মার রাজাকে আমরা দেখছি, যার নাম নরমেখলা। 1404 থেকে 1434 এই সময়টি তিনি এই আমাদের যে বঙ্গদেশ বা গৌড় যেটা, সেটা বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আশ্রয় লাভ করেছিলেন। বার্মার রাজারা তাকে বিতাড়িত করেছিলেন। এই বার্মার রাজের ভয়ে তিনি নরমেখলা এসে এখানে এই যে 2 দশকেরও বেশি সময় ধরে, প্রায় 3 দশক তিনি এখানে ছিলেন। 24, 25, 26 বছর এখানে ছিলেন। এবং একসময় এই যে গিয়াসউদ্দিন আজম শাহের সহযোগিতা নিয়ে, বা এখানকার যে রাজারা ওই মুহূর্তে ছিলেন তাদের সহযোগিতা নিয়ে, তিনি আবার অধিকারে নিয়েছেন আরাকানকে। এবং তখন তার সুবিধার্থেই টেকনাফ, আমাদের যেটি দক্ষিণ প্রান্ত, একেবারে দেশের শেষ প্রান্ত, টেকনাফ থেকে 100 মাইলের মধ্যে মৃহং রাজধানী স্থাপন করেছিলেন এই নরমেখলা। যে মৃহং রাজধানীটি স্থাপন করেছিলেন, সেই মৃহং রাজধানীটি একেবারে 1785 খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল। আরাকানের যে রাজধানী মৃহং, সেটা 1785 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। এবং এই মুহং শব্দ থেকেই পরবর্তীতে রোসাঙ্গ এসেছে, এরকমের মত প্রচলিত রয়েছে। তাহলে আরাকান, মায়ানমার, রোসাং, বার্মা,
এই শব্দগুলোর সাথে এই যে রোসাং বা আরাকান, ম্রোহং এই শব্দগুলোর যোগসূত্র কি সেটারও একটি বিষয় আমরা এখানে দেখতে পেলাম। আমরা এবার এই যে নরমেখলা ২ দশক ছিলেন আমাদের চট্টগ্রাম অঞ্চলে গিয়াসউদ্দিন আজম শাহের সময়ে বা তার পরবর্তী যে রাজারা ছিলেন তাদের সময়ে যে এখানে ছিলেন, তাদের পৃষ্ঠপোষকতা নিয়েছেন, তাদের আশ্রয় নিয়েছেন। সেই সময়টিতে এখানকার মানুষের সাথে যে এখানকার মানুষের ভাষা, সংস্কৃতির সাথে তিনি পরিচিত হয়েছেন এবং দেখা গেছে যে তিনি যে উদ্ধার করেছেন তার রাজ্য বিতাড়িত অবস্থা থেকে আবার ক্ষমতায় গিয়েছেন, সেই সময়ে এখানকার সেনাবাহিনীর একটি অংশ তাকে সহযোগিতা করেছিল। তো যারা এখান থেকে সহযোগিতা করতে গিয়েছে তারা সবাই যে চলে এসেছে তা নয়, একটা বড় অংশ সেখানে থেকে গেছে। তাহলে এখানকার মানুষেরা মুসলমান ছিল, ইসলাম ধর্মের অনুসারী যারা গিয়েছিলেন তারা সেখানে ওই যে নরমেখলা এবং মেয়াও যাদের কথা আমরা বলেছি তারা কিন্তু বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। এই বৌদ্ধ রাজাগণের কাছে গিয়ে মুসলিম সেনারা আশ্রয় নিয়েছে এবং সেখানে আশ্রয় বলতে জয় করে সেখানে থেকে গেছেন। তাহলে এই যে মুসলমান এবং বৌদ্ধদের একটি যোগসূত্র কিন্তু তৈরি হতে শুরু করেছে। গৌড় এবং রোসাংয়ের বাণিজ্যিক ও সাংস্কৃতিক লেনদেন চলতে শুরু করেছে। গৌড় অঞ্চল, গৌড় রাজ্য থেকে যে রোসাঙ্গ নাফ নদীর এপার ওপার তাদের মধ্যে একটা সাংস্কৃতিক লেনদেন, বাণিজ্যিক লেনদেন, বিভিন্ন মশলাদি, বিভিন্ন শস্যাদি যাতায়াত এই বিষয়গুলো কাজ করছে। সাংস্কৃতিক লেনদেন বলতে সাহিত্য, শিল্প, সংস্কৃতির যে লেনদেন, গান বাজনা থেকে শুরু করে সাহিত্য বস্তুগুলো এখানকারটা ওখানে গিয়েছে, ওখানকারটা এখানে এসেছে এবং পরবর্তীকালে আরাকানের বৌদ্ধ রাজারা কেউ কেউ মুসলমান নামও গ্রহণ করেছিলেন। কারণ তারা মুসলমানদের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। একটা সময় দেখা গেছে মুসলমানরাই তাদের প্রধান আমাত্য, আমাত্য এরকমের বিভিন্ন বিষয় আশয় রয়েছে এবং দেখা গেছে যে সুলতানদের অনুসরণে মুদ্রার এক পিঠে ফার্সিতে সে নাম হিজরি সনে অঙ্কিত করেছেন এবং পাঠান মোগলদের সংঘর্ষে পরাজিত পাঠানদের কেউ কেউ আরাকানে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং এদের দু একজন মন্ত্রিসভায়ও জায়গা করে নিয়েছিলেন। এরকমের একটি ব্যাপার দেখা গেছে আমাদের সাহিত্যের ক্ষেত্রে ঘটেছে। এবং আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে মুসলিম রাজশক্তির স্বাধীন আরাকান রাজ্যে মোটেই সদ্ভাব ছিল না। দেখা গেছে যে তাদের সাথে অসদ্ভাব কাজ করেছে এবং দেখা গেছে তারা দেশে মুসলিম রীতি আচার মেনে আসছিলেন। এর কারণ ছিল যে আরাকানি মগ সভ্যতা রাষ্ট্রনীতি ও আচার আচরণ ব্যবহার থেকে বঙ্গের মুসলিম সভ্যতা এবং রাষ্ট্রনীতি আচার আচরণ অনেকাংশেই শ্রেষ্ঠ ছিল, উন্নত ছিল বলেই আরাকানের রাজারা দেখা গেছে বঙ্গে মুসলিম প্রভাব থেকে মুক্ত হতে পারেননি। ডক্টর মোহাম্মদ এনামুল হক এই মতবাদটি দিয়েছেন যে মুসলিম রাজশক্তির সাথে স্বাধীন আরাকানের খুব যে সদ্ভাব ছিল ব্যাপারটি তা নয়, কিন্তু দেখা গেছে তারা মুসলিম রীতি আচার মেনে চলছিলেন এবং এর কারণ খুঁজতে গেলে দেখা যায় যে মগ সভ্যতার চাইতে আমাদের সভ্যতা, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সাহিত্য সেটি অনেক বেশি অগ্রসর ছিল এবং দেখা গেছে বঙ্গে মুসলিম প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। ডক্টর মোহাম্মদ এনামুল হক তার পর্যবেক্ষণে ইতিহাসের গ্রন্থে আরাকান রাজসভা সম্পর্কে তার এই মতামতটি দিয়েছেন। আমরা যে সময়টিতে আরাকান রাজসভায় সাহিত্য চর্চা হয়েছে সেই সময়ে যে বৌদ্ধ রাজারা সেখানে আসীন ছিলেন, ক্ষমতায় ছিলেন এবং বাংলা সাহিত্য চর্চার ক্ষেত্রে তাদের ভূমিকা বা পৃষ্ঠপোষকতা রয়েছে, সে দিক থেকে আমরা দেখতে পাই যে মেয়াউচৌ মৌন নামে একজন রাজা ছিলেন, থিরিথুদুম্মা তার মুসলিম নাম বা পরিবর্তিত নাম ছিল শ্রী সুধর্মা। তিনি সিংহাসনে ছিলেন ১৬২২ থেকে ১৬৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত। নরপদিগ্গি নৃপতিগিরি মানে এরকম একজন রাজার নাম পাওয়া যায়। সান্দ থুদম্মা যিনি চন্দ্র সুধর্মা নাম ধারণ করে বা থদুমিন তার সাদ উমাদার নামে রাজ্য শাসন করেছেন। এদের শাসনামলে দেখা গেছে যে মুসলমানগণ বিশেষ প্রভাব বিস্তার করেছিলেন। আমরা দেখতে পাই কোরেশি মাগন ঠাকুরকে, যিনি তখনকার সময়ের যে প্রধান আমাত্যে পরিণত হয়েছিলেন এবং দেখা গেছে যে এই মুসলমানদের যে আধিপত্য, মুসলমানদের যে আরাকানের রাজা রাজরাদের সাথে যে সম্পর্ক সেটির ক্ষেত্রে দেখা গেছে দৌলত কাজী তার যে কাব্যটি সুতি ময়না লোরচন্দ্রানী সেখানে যখন বর্ণনা দিয়েছেন তিনি বলছেন মসজিদ পুষ্করণী আর বহুবিধ দান মক্কা মদিনাতে গেল প্রতিষ্ঠা বাখান সৈয়দ কাজী শেখ মোল্লা আলিম ফকির পূজন্ত শেষ হবে যেন আপন শরীর বৈদেশী আরবি রুমি মুঘল পাঠান পালেন তো শেষ হবে যেন শরীর সমান। এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর মধ্য দিয়ে কিন্তু এই যে পুকুর অথবা এই যে মসজিদ, মক্কা মদিনার কথা, সৈয়দ কাজী শেখ মোল্লা আলিম ফকির মানে মুসলিম যারা তারা সৈয়দের কাজও কাজীর কাজ, শেখ মোল্লা আলিম ফকির তারা ওখানে ছিলেন, তাদেরকে আপন শরীরের মতো লালন পালন করে শরীরের একটি অঙ্গকে যেরকম করে মানে লালন পালন করতে হয় তেমনি মুসলমানদেরকে মুসলিম রাজা মানে আমাত্যদেরকে পাত্র মিত্রদেরকে ওইভাবে লালন পালন করেছেন এবং বিদেশ থেকে গিয়ে তারা আরবি রুমি মুঘল পাঠান তারা সেখানে লালিত পালিত হয়েছেন বৌদ্ধ রাজাদের শরীরের মতো করে। এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে
এখানে প্রকাশিত হয়েছে। এবং যারা আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় যে সাহিত্যগুলো রচিত হয়েছে সেই সাহিত্যগুলোর একটি তালিকা আমরা এখানে দাঁড় করানোর চেষ্টা করেছি এবং এখানে সময়কালটিও উল্লেখ করেছি আমরা কবিদের কথা, তাদের পৃষ্ঠপোষক যারা ছিলেন সেই পৃষ্ঠপোষকদের কথা এখানে যেমন এসেছে, তেমনি এসেছে কাব্যের নাম যেমন পাচ্ছি আমরা, রচনাকালটিও পাচ্ছি। যেমন এখানে আরাকান রাজসভায় বসে যারা সাহিত্য চর্চা করেছেন অথবা আরাকান রাজসভার আমাত্যদের প্রধান আমাত্যদের পৃষ্ঠপোষকতা নিয়ে তাদের নির্দেশে তাদের সহযোগিতায় যারা কাব্য চর্চা করেছেন, সাহিত্য চর্চা করেছেন, তাদের মধ্যে দৌলত কাজীর নামটি উল্লেখযোগ্য। আশরাফ খান তার পৃষ্ঠপোষক ছিলেন এবং দেখা যায় সতীময় লোট চন্দ্রানী কাব্যের 2/3 অংশ লিখে, মাত্র একটি কাব্য সেটির 2/3 অংশ বাংলা ভাষায় লিখে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে জায়গা করে নিয়েছেন তার নিজের কৃতিত্বে। তার যে দৃষ্টিভঙ্গি, তার যে প্রকাশভঙ্গি, তার যে শিল্পবোধ সেটি তাকে এই পর্যায়ে নিয়ে গেছে। আমরা কাব্য নিয়ে আলোচনা পরবর্তীতে করব, পৃষ্ঠপোষকদের নিয়েও। এটি রচনাকাল সম্পর্কে বলা হয়ে থাকে যে 1622 খ্রিস্টাব্দ থেকে 1638 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের মধ্যেই এই কাব্যটি রচিত হয়েছে। আমরা আরেকজন কবির নাম পাই যিনি মর্দন নসির নামা নামে তার একটি কাব্য রয়েছে এবং এটির উৎস অজ্ঞাত, রচনাকালটি ওইভাবে নির্ধারিত হয়নি। আরাকান রাজসভার সবচেয়ে প্রধান কবি যিনি, তিনি হলেন আলাউল। আরাকান রাজসভায় বসে তিনি সাহিত্য চর্চা করেছেন। মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় কুরেশি মাগন ঠাকুর পদ্মাবতী কাব্যের মতো বিখ্যাত কাব্যটি তিনি অনুবাদ করেছেন সেই সময়ে 1648 থেকে 1652 মধ্যে। মাগন ঠাকুর এবং সৈয়দ মুসার পৃষ্ঠপোষকতায় সাইফুল মুলুক বদিউজ্জামাল নামে একটি কাব্য রচনা করেছেন, অনুবাদ করেছেন 1668 খ্রিস্টাব্দে। সোলাইমান প্রধান আমাত্য, তার পৃষ্ঠপোষকতায় সতীময় লোট চন্দ্রানীর বাকি অংশ, যেটি দৌলত কাজী শুরু করেছিলেন, প্রথম এবং দ্বিতীয় খণ্ড শেষ করে তিনি পৃথিবী থেকে চলে গিয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, তার পক্ষে সম্ভব হয়নি কাব্যটি শেষ করে যাওয়া। তারও বেশ কিছু পরে 1669 খ্রিস্টাব্দে সুলাইমানের পৃষ্ঠপোষকতা নিয়ে মহাকবি আলাউল সেই সতীময় লোট চন্দ্রানীর তৃতীয় খণ্ডটি রচনা করেছিলেন। সুলাইমানের পৃষ্ঠপোষকতাতেই তোহফা নামে একটি ধর্মীয় কাব্য অনুবাদ করেছিলেন আলাউল, যেটি আমরা অনুবাদের ক্ষেত্রে আলোচনা করছিলাম। সপ্তপয়কর নামে একটি কাব্য রচনা করেছেন সৈয়দ মোহাম্মদ খানের পৃষ্ঠপোষকতায়, সেটা 1664 খ্রিস্টাব্দে। মজলিস নবরাজ নামে একটি পৃষ্ঠপোষক ছিলেন যিনি আলাউলের পৃষ্ঠপোষকতা দিয়েছেন সিকান্দর নামা কাব্যটি রচনা করতে এবং এটির সময়কাল 1671 খ্রিস্টাব্দ। এবং মজলিস নবরাজেরই রাজ সচিব, তার পৃষ্ঠপোষকতায় তিনি দুটি মৌলিক গ্রন্থ পদাবলী এবং রাগতাল নামা রচনা করেছেন এবং এটি রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্ট করে জানা যায় না। কিন্তু এই যে পদাবলী এবং রাগতাল নামা, এটা কিন্তু মানে মৌলিক গ্রন্থ। পদাবলী বলতে বৈষ্ণব পদাবলী, আমরা মনে আছে কিনা তোমাদের, যখন বৈষ্ণব পদাবলীর আলোচনা করছিলাম বলছিলাম যে মুসলমানরাও বৈষ্ণব পদ রচনা করেছেন, সেখানে উদাহরণ দিতে গিয়ে আলাউলের কথা বলেছিলাম। সেই আলাউলের এই পদাবলী আমরা দেখছি আরাকান রাজসভায় বসে তিনি রচনা করেছেন। আর আলাউল পণ্ডিত কবি ছিলেন, তিনি বিভিন্ন শাস্ত্র সম্পর্কে জানতেন, যুদ্ধশাস্ত্র, অস্ত্রশাস্ত্র, নীতিশাস্ত্র, ন্যায়শাস্ত্র, ভূগোল, ইতিহাস, এগুলো সম্পর্কে যেরকম জানতেন, টুকটাক তন্ত্র মন্ত্রের যে শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, সেগুলো জানতেন। গান বিষয়ক অগাধ জ্ঞান ছিল আলাউলের, যেটি তার এই রাগতাল নামা যে গ্রন্থটি রয়েছে সেটির মধ্যে আমরা দেখতে পাই। কুরেশি মাগন ঠাকুরের যেমন পৃষ্ঠপোষকতা আছে, তিনি নিজে আলাউলকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কাব্য মহাকবি আলাউলের রচিত পদ্মাবতীর পৃষ্ঠপোষক তিনি। তেমনি কুরেশি মাগন ঠাকুরের সাহিত্য পিপাসা যেমন ছিল, নিজেরও সাহিত্য রচনা করার ক্ষমতা ছিল। চন্দ্রাবতী নামে একটি কাব্য তিনি নিজে রচনা করেছেন, রোমান্টিক প্রণয়োপাখ্যান, প্রেম কাহিনী এখানে রয়েছে এবং এটির রচনাকাল দেখা যাচ্ছে 1645 থেকে 59 খ্রিস্টাব্দের মধ্যে কুরেশি মাগন ঠাকুর এটি করেছিলেন। আমরা আরেকজন কবির নাম পাই, আব্দুল করিম খন্দকার। তার 3টা বইয়ের নাম পাওয়া যায়, দুল্লা মজলিস, হাজার মাসাইল, নূরনামা, এবং 1698 সেগুলো প্রকাশিত হয়েছে বলে জানা যায়। এবং এটির পৃষ্ঠপোষক ছিলেন আতিবর, রাজ কোষাধ্যক্ষ, রাজার টাকা পয়সার ব্যাপারগুলো যিনি দেখতেন, এখন যেটা আমরা অর্থমন্ত্রীকে দেখতে দেখি। সেই আতিবর পৃষ্ঠপোষকতা দিয়েছেন আব্দুল করিম খন্দকারকে, যিনি দুল্লা মজলিস, মূলত ধর্ম বিষয়ক যে গ্রন্থ, দুল্লা মজলিস, হাজার মাসাইল, মাসলা মাসাইল, ইসলামের যে রীতিনীতি সেগুলো, নূরনামা নামের কাব্যগুলো তিনি রচনা করেছেন। আরেকজন কবির নাম পাওয়া যায় কিন্তু পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন কিনা এরকমের প্রমাণ পাওয়া যায় না, তার নাম হলো শমশের আলী। তিনি রিজওয়ান শাহ নামে একটি কাব্য রচনা করেছেন, পৃষ্ঠপোষকের নামও পাওয়া যায় না। আবার তিনি যে সত্যি সত্যি
কোনো পৃষ্ঠপোষক পেয়েছিলেন কিনা সেটাও পাওয়া যায় না। কিন্তু রিজওয়ান শাহ নামে একটি কাব্য পাওয়া যায় যেটি আ রচনা করেছিলেন আ শমসের আলী নামের একজন আ কবি, এবং আরাকান রাজসভায় যে সাহিত্য চর্চাগুলো হয়েছে তার মোটামুটি একটা চিত্র আমরা এখানে দেখার চেষ্টা করেছি। কিন্তু কাব্য সম্পর্কে আলোচনাটি এখানে করছি না। যেগুলো ধর্ম বিষয়ক কাব্য সেটা বলে নিলাম। কিন্তু যেগুলো রোমান্টিক প্রণয়োপাখ্যান ধাঁচের সেটা এর পরের যে আলোচনাটি এখন শুরু করতে যাচ্ছি, সেই রোমান্টিক প্রণয়োপাখ্যানের আলোচনার মধ্যে আমরা করতে চাই। যেখানে প্রেম কাহিনীগুলো রয়েছে। মানে আরাকানের বসে সাহিত্য চর্চা হয়েছে, আরাকান রাজাদের পৃষ্ঠপোষকতা নিয়েছেন, কিন্তু সাহিত্যের রীতির দিক থেকে এগুলো রোমান্টিক প্রণয়োপাখ্যান। সেই কাব্যগুলোর আলোচনা আমরা পরে করব। অনুবাদ সাহিত্যে ধর্ম বিষয়ক কাব্যগুলোর কিছু গেছে। আমরা রোমান্টিক প্রণয়োপাখ্যানের আলোচনাতে আরাকান রাজসভার সাহিত্য চর্চা নিয়ে আসছি। যদি তোমাদের এরকম কোনো মানে প্রশ্নের মুখোমুখি হতে হয় যে আরাকান রাজসভায় সাহিত্য চর্চা সম্পর্কে আলোচনা করো, তখন এই যে রোমান্টিক প্রণয়োপাখ্যানের যে আলোচনাটি হবে, যেগুলো আরাকানে বসে রচিত হয়েছে সেগুলোর কথা কিন্তু তোমাদের এখানে আলোচনাটিতে লিখতে হবে। দুটো একসাথে আসার সম্ভাবনা যেমন আছে, আলাদা আলাদা আসার সম্ভাবনাটি বেশি। আর এমনিতে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নে তো যেকোনো জায়গা থেকে যেকোনো প্রশ্ন হতে পারে। যেমন ধরো এখানে আমরা এই যে রোমান্টিক প্রণয়োপাখ্যান বলা হচ্ছে, এটির একটা মানে আমরা আলোচনা করতে চাচ্ছি, যেখানে বলা হচ্ছে যে আখ্যান বা কাহিনী, যেখানে দেখা যাচ্ছে যে আখ্যান বা কাহিনীর ক্ষেত্রে আখ্যান যে বিষয়টি, এই আখ্যানের অর্থ হলো কাহিনী। যেখানে দেখা যাচ্ছে যে আমরা আখ্যান বা কাহিনীর অংশ বিশেষকে উপাখ্যান বলছি। আবার যখন প্রণয় উপাখ্যান বলা হচ্ছে তখন সেটা হলো প্রেম কাহিনীর অংশ বিশেষ। প্রণয় উপাখ্যান, আখ্যান কাহিনী, উপাখ্যান হলো কাহিনীর অংশ বিশেষ, প্রণয় উপাখ্যান মানে হলো প্রেম কাহিনীর অংশ বিশেষ। তারপরে রয়েছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। রোমান্টিক শব্দটির সাথে আমাদের পরিচয় রয়েছে, আমরা কল্পনায় অবগাহন করতে থাকি। আমরা যখন ওই রোমান্টিক ভাবনায় নিবিষ্ট থাকি তখন দেখা যায় যেখানে আছি সেখানে থাকি না, সেখান থেকে অন্য জায়গায় চলে যাই। আমরা নাটক সিনেমাতে রোমান্টিক যে দৃশ্যগুলো সেগুলো দেখি যে নায়ক নায়িকা হয়তো একত্রিত হয়েছে, তার পরক্ষণে স্পিড বোটে চড়ে তারা সাগর পাড়ি দিচ্ছে, বা চাঁদের দেশে চলে গেছে, অথবা বাগানে নেচে গেয়ে চলছে। এই যে রোমান্টিক ভাবনাটি, কল্পনা প্রবণতা, এই যে কাব্যগুলোর মধ্যে কল্পনা প্রবণতার ব্যাপার রয়েছে, যে সাহিত্যের মধ্যে কল্পনা প্রবণতার ব্যাপারগুলো রয়েছে, সেটাকে রোমান্টিক বলা হচ্ছে। প্রেমের ক্ষেত্রে এই ব্যাপারগুলো দেখানো হয়ে থাকে। আর রোমান্টিক প্রণয়োপাখ্যান যেটা কল্পনা প্রবণ প্রেম কাহিনী, মানে প্রেম কাহিনী হবে, সেই প্রেম কাহিনীর অংশবিশেষ হবে, সেটাতে রোমান্টিকতা মানে কল্পনার ব্যাপার থাকবে, অলৌকিকতার ব্যাপার থাকবে। আমরা এই সাহিত্যের ধারাটি নিয়ে আলোচনা, বৈশিষ্ট্যগুলো যখন বলবো তখন আরো স্পষ্ট হবে বিষয়টি। তো এটি ছিল মধ্যযুগের বাংলা সাহিত্যের একটা ব্যতিক্রমী ধারা। ব্যতিক্রমী ধারা এই কারণে যে আমরা দেখি এই রোমান্টিক প্রণয়োপাখ্যানে প্রেম কাহিনীর বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে মানব মানবীর প্রেমের কথা বলা হয়েছে। যদিও সমকালীন যে রীতি, ধর্মের কথা, দেবদেবীর কথা বলা, সেই ধর্মের বিষয়গুলোর একটি প্রলেপ দেওয়ার চেষ্টা হয়েছে। কখনো সুফিবাদের ব্যাপার এসেছে, কখনো দেবদেবীর কথা এসেছে। কিন্তু আমরা যেটা দেখি যে এই প্রেম কাহিনীর কথা বলতে গিয়ে রোমান্টিক প্রণয়োপাখ্যানে মানুষের কথাটি প্রধানভাবে এসেছে, এবং মানুষ যে সাহিত্যের ক্ষেত্রে প্রধান বস্তু হতে পারে বা মানুষের কথাও সাহিত্যে রচিত হতে পারে, সেটি এই ধারা দিয়ে আমরা দেখতে পাচ্ছি ব্যতিক্রমী ধারা হিসেবে আমাদের বাংলা সাহিত্যে এসেছে। এবং দেবদেবী ও ধর্মনির্ভরতার যে ব্যাপারটি, সেটা প্রেম, তাদের জীবন কথা, প্রেমশীলতা, সৌন্দর্য পিপাসা, জীবন আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো এই কাব্যগুলোতে প্রকাশিত হয়েছে। তাহলে আখ্যান, উপাখ্যান, প্রণয়োপাখ্যান, রোমান্টিক এবং রোমান্টিক প্রণয়োপাখ্যান, এই বিষয়গুলো বুঝতে তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। আমরা মধ্যযুগের ব্যতিক্রমী ধারা কিভাবে হলো সেটিরও আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে নিলাম। এবার আমরা যাই তারপরে যে বিষয়গুলো রয়েছে, যে এই রোমান্টিক প্রণয়োপাখ্যান সম্পর্কে আমাদের ঐতিহাসিকগণ, সাহিত্য সমালোচকগণ, বিশ্লেষকগণ তাদের কি বক্তব্য দিয়েছেন, তারা কিভাবে এই রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলোর বর্ণনা দিয়েছেন। এখানে ডক্টর ওয়াকিল আহমেদের একটি উদ্ধৃতি রয়েছে, যেখানে ওয়াকিল আহমেদ বলছেন যে মানুষের প্রেম কথা নিয়েই প্রণয় কাব্যের ধারা। কবিগণ মধুকরী বৃত্তি নিয়ে বিশ্ব সাহিত্য থেকে সুধারস সংগ্রহ করে প্রেম কাব্যের মৌচাক সাজিয়েছেন। বাংলা সাহিত্যে তা অনাস্বাদিত পূর্ব। মুসলমান কবিরাই এক কৃতিত্বের অধিকারী। ওয়াকিল আহমেদ চমৎকার করে বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান নামের যে বইটি রয়েছে সেখানে বলেছেন যে মানুষের প্রেম কথাই প্রণয় কাব্যের ধারা সৃষ্টির মূল কারণ, এবং কবিগণ মধুকরী বৃত্তি মানে মৌমাছি যেরকম করে বিভিন্ন ফুল থেকে মধু নিয়ে আসে, আমাদের কবিগণ বিভিন্ন ভাষার সাহিত্য থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসে বিশ্ব সাহিত্যের সুধারস সংগ্রহ করে নিয়ে এসে দেখা গেছে যে আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে মৌচাক, মৌমাছির মতো মৌচাক সৃষ্টি করেছেন, এবং সেই মৌচাকের মধু আমরা যারা সাহিত্য পিপাসু, আমরা যারা সাহিত্য
স্বাদ গ্রহণ করতে চাই তারা নিতে পারছে এবং এক্ষেত্রে মুসলমান কবিদেরই কৃতিত্ব বেশি, কারণ আমরা যে নামগুলো দেখলাম অধিকাংশ ক্ষেত্রেই মুসলিম কবিরা সেটা করেছেন। আমরা ডক্টর এনামুল হকের একটি মূল্যায়ন রয়েছে রোমান্টিক প্রণয় উপাখ্যান সম্পর্কে, সেটিও আমরা এখানে উদ্ধৃত করতে চাই। তোমরা দেখতে পাচ্ছ যেখানে ডক্টর এনামুল হক বলছেন, বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে বাংলার মুসলমানদের যতখানি হাত রহিয়াছে, হিন্দুদের ততখানি নহে। এদেশের হিন্দুগণ বাংলা ভাষা ও সাহিত্যের জন্মদাতা বটে, কিন্তু আসই সব লালন পালন ও রক্ষাকর্তা বাংলার মুসলমানগণ। এটি বলেছেন রোমান্টিক প্রণয় উপাখ্যানের যে পৃষ্ঠপোষকতা, রোমান্টিক প্রণয় উপাখ্যানের যে সাহিত্য চর্চা, সেই বিষয়টির দিকে লক্ষ্য রেখে ডক্টর মোহাম্মদ এনামুল হক। আমরা অন্ধকার যুগের আলোচনাতে এটি আমরা বলেছি, অনুবাদ সাহিত্যের ক্ষেত্রেও আমরা এটি লক্ষ্য করেছি। আমরা ডক্টর সুকুমার সেনের একটি মন্তব্য আমরা যদি একটু ভিন্নভাবে দেখি, যে ডক্টর আকিল আহমদ বা ডক্টর মোহাম্মদ এনামুল হক তা তো ইসলাম ধর্মের অনুসারী মুসলমানদের পক্ষে তারা বলবেনই, কিন্তু আমরা ডক্টর সুকুমার সেনকেও দেখছি তাদের এই সুরের সাথে সুর মিলিয়ে বলছেন, রোমান্টিক কাহিনী কাব্যে পুরনো মুসলমান কবিদেরই সর্বদাই একচ্ছত্রতা ছিল। মুসলমান কবিদের একচ্ছত্র আধিপত্য ছিল রোমান্টিক প্রণয় উপাখ্যানের ধারায়। ডক্টর সুকুমার সেন তার পর্যবেক্ষণের মধ্যে সেটি বলছেন। আমরা এই রোমান্টিক প্রণয় উপাখ্যান এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রোমান্টিক প্রণয় উপাখ্যান হলেও এগুলোতে ধর্মের একটি আবরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখা গেছে যে বৈষ্ণব সাহিত্য, চরিত সাহিত্য, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, নাচ সাহিত্য সবগুলোতেই ধর্মের বিষয়গুলো রচিত হয়েছে। কিন্তু এই যে রোমান্টিক প্রণয় উপাখ্যান, এই রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলোতে কিন্তু ধর্মের কথাটি প্রাধান্য পায়নি। আমরা লাইলি মজনুতে দেখি সুফিবাদের ব্যাপার আছে, অথবা আলাউলের পদ্মাবতীর মধ্যে সুফিবাদের ব্যাপার আছে, কিন্তু আমরা যদি সুফিবাদের ব্যাপারটি ভুলে যাই একেবারে, যে না এখানে কোনো আশেক মাসুকের ব্যাপার না, এখানে শুধুই মানব মানবীর প্রেম, আমাদের একটুও কষ্ট হয় না সাহিত্য রস বা সাহিত্য পিপাসা নিবৃত্ত করতে, নিজেদেরকে সমৃদ্ধ করতে। এবং এই কাব্যগুলোতে মানুষের প্রেম এবং রূপ সৌন্দর্য, যুদ্ধ, বিভিন্ন অভিযাত্রা, অলৌকিকতা, আধ্যাত্মিকতা, নতুনত্ব, ভিন্ন বৈশিষ্ট্য এবং জীবন রস মানুষের আকর্ষণ সৃষ্টি করেছে। এই যে মানুষের কথা, মানুষের বিভিন্ন অভিযান, মানুষের যে নতুনত্ব যেটা এসেছে সাহিত্যে, সেটা মানুষকে আকৃষ্ট করেছে এবং যে কারণে রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলো বিপুল জনপ্রিয়তাও পেয়েছে। এবার আমরা রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলোর একটি তালিকা তোমাদের সামনে তুলে ধরতে চাই, এবং এখানে তুমি দেখছো যে ইউসুফ জুলেখা, আমরা এটি ওয়াকিল আহমদের গ্রন্থ থেকে আমরা নিয়েছি, যেখানে তিনি চমৎকার ভাবে যে রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলো বিভিন্ন সময় রচিত হয়েছে, সেই 15 থেকে 18 শতক পর্যন্ত সেগুলো দিয়েছেন। শাহ মোহাম্মদ শগীর ফার্সি ভাষা থেকে ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করেছিলেন, এটির সময়কাল হলো 15 শতক। লাইলি মজনু আরবীয় লোককাহিনী দৌলতাজির বাহরাম খান অনুবাদ করেছিলেন, যেটি 16 শতকে প্রকাশিত হয়েছে। মধুমালতী মোহাম্মদ কবিরের, হানিফা কয়রাপুরী, বিদ্যাসুন্দর, যেগুলো সাবরিদ খান বা শাহ বারিদ খান এরকম রয়েছে, কেউ সাবিরিদ খান বলেছেন, তো এটাও 16 শতকে প্রকাশিত হয়েছে। সাইফুল মুলুক বদিউজ্জামাল দোনাগাজী চৌধুরীও রচনা করেছেন, আলাউলও রচনা করেছেন, এবং এটা 16 শতকে প্রকাশিত হয়েছে। আর সতীময়না লোরচন্দ্রানী, যেটার কথা বলছিলাম, দৌলত কাজী 17 শতকে সেটি রচনা করেছেন, এবং তার মৃত্যুর পরে আলাউল সেটি রচনা সমাপ্ত করেছেন। আর পদ্মাবতী কাব্যটি, যেটি মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কাব্যের একটি, সেই পদ্মাবতী কাব্যটি আলাউল রচনা করেছেন, সেটা 17 শতকে। সপ্তপয়কর নামের একটি কাব্য রচনা করেছেন 17 শতকে। চন্দ্রাবতী কুরেশি মাগন ঠাকুর, আমরা বলছিলাম যে তালিকা আরাকান রাজসভায় যেখানে ছিল, সেখানেও রোমান্টিক প্রণয় উপাখ্যান মানে প্রেম কাহিনী হিসেবে কুরেশি মাগন ঠাকুরের চন্দ্রাবতীটি আমরা পাচ্ছি এখানে রোমান্টিক প্রণয় উপাখ্যানের তালিকায়। লালমতি ও সাইফুল মুলুক নামে আব্দুল হাকিম একটি কাব্য রচনা করেছেন, 17 শতকে সেটি প্রকাশিত হয়েছে। এবং গুলে বকাউলি, নোয়াজিস খানের বিখ্যাত প্রণয় উপাখ্যান গুলে বকাউলি, সেটিও 17 শতকে প্রকাশিত হয়েছে। শাহজামাল মধুমালা নামের একটি প্রণয় উপাখ্যান মঙ্গল চাঁদ রচনা করেছেন, যেটি 17 শতকে প্রকাশিত হয়েছে। জেবুল মুলুক শামারুক সৈয়দ মোহাম্মদ আকবরের গ্রন্থ, যেটা 17 শতকে প্রকাশিত হয়েছে। আমরা রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার একেবারে শেষ দিকে আমরা দেখতে পাই মৃগাবতী মোহাম্মদ মুকিমের রচিত 18 শতকে, এবং গদা মল্লিকা শেখ সাদি রচিত, এটাও 18 শতকে রচিত হয়েছে বলে আমাদের তথ্যসূত্র জানান দিচ্ছে। তো এই যে রোমান্টিক প্রণয় উপাখ্যান গুলো, এই রোমান্টিক প্রণয় উপাখ্যান গুলোতে আমরা কি দেখি? কাহিনীর যে কাঠামো রয়েছে, সেই কাঠামোটি যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই, এখানে আমরা দু একটা কাব্যের কাহিনী যখন আমরা বলবো তখন দেখবো এই বিষয়গুলো এসেছে। যেখানে প্রথমে নায়ক নায়িকার জন্ম রহস্য বা বাল্য শিক্ষা, হয়তোবা সন্তান হয় না, পীর ফকিরের কাছ থেকে
তাবিজ কবজ নিয়েছে, অথবা কোনো ফল খেয়েছে, অথবা কোনো পরামর্শ নিয়েছে, অথবা দৈবের দশাতেই সন্তান এসেছে, এরকমের ঘটনা আছে। তার বাল্য শিক্ষার ব্যাপারগুলো রয়েছে। তোমরা লাইলি মজনু পাঠ্য রয়েছে দ্বিতীয় বর্ষে, পড়েছো নিশ্চয়ই। সেখানে দেখেছো লাইলি পাঠশালায় পাঠ করতে যাচ্ছে। এটা রোমান্টিক প্রণয় উপাখ্যান। লাইলি এবং কয়েস পাঠশালায় গিয়েছে। এই যে জন্ম রহস্য, তার বাবার কোনো পুত্র সন্তান নাই, এই জন্য আমির মালিকের আফসোসেরও শেষ নাই। দেখা গেছে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ কয়েসকে তার সন্তান হিসেবে পাঠিয়েছেন। এই যে জন্ম রহস্যের ব্যাপার, পদ্মাবতীর জন্মের কথা পদ্মাবতী কাব্যের মধ্যে রয়েছে। পদ্মাবতীর মা যখন চম্পাবতী গর্ভধারণ করেছেন, যখন এই মেয়ে যে রূপবতী হবে সেটা তার মা যখন তাকে গর্ভে ধারণ করেছে, তখনই নমুনা দেখা গেছে অসাধারণ রূপ, রূপের রুশনাই চারদিকে ছড়িয়ে পড়েছে। এই যে জন্ম রহস্যের কথা, বাল্য শিক্ষার কথা, আমরা ওইখানে পদ্মাবতীকে যে সুখ পাখির সাথে যেসব কথোপকথন, সেগুলোর ব্যাপারগুলো এখানে লক্ষণীয়। তারপরে আমরা দেখা যায় যে প্রত্যক্ষ দর্শন, মানে সামনে দেখেছে, অথবা তার ছবি দেখেছে চিত্র দর্শন, অথবা স্বপ্নে দেখেছে। এই যে শাহজালাল মধুমালা, মধুমালা যে মদন কুমারের যে কাহিনীগুলো রয়েছে, সেগুলোতে আমরা দেখতে পাই যে স্বপ্নে দেখেছে। রূপ বর্ণনা শ্রবণে সুখ পাখি যখন পদ্মাবতীর রূপের বর্ণনা দিচ্ছে, তখন রত্নসেন তার সিংহাসন ফেলে পদ্মাবতীর কাছে চলে গেছে। লোর যখন দেখা গেছে যে চন্দ্রানীর কথা শুনেছে, চন্দ্রানীর রূপের কথা শুনেছে, তখন সিংহাসন ছেড়ে চলে গেছে। অথবা আমরা দেখতে পাই বাদশাহ আলাউদ্দিন যখন পদ্মাবতীর কথা শুনেছে, দিল্লির বাদশাহ আলাউদ্দিন, তখন পদ্মাবতীকে লাভের জন্য তার সিংহাসন ফেলে চলে গেছে। এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই যেখানে এই রূপের বর্ণনা শুনে নায়ক নায়িকার পূর্বরাগ সঞ্চার হয়েছে এবং রূপের উন্মাদনা তৈরি হয়েছে তার কাছে যাওয়ার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য। আমরা রত্নসেনকে দেখি তার নাগমতী স্ত্রীকে রেখে, সেই স্ত্রীও রূপবতী ছিল, কিন্তু পদ্মাবতীর রূপের কাছে সেটা কিছুই নয়। আমরা পদ্মাবতীর রূপ বর্ণনাও আমরা পূর্ব একটু আলোচনা করব, নমুনাটা আমরা দেখাবো। এরপরে দেখা গেছে সেখানে কৌমার্য প্রেম এবং পরকীয়া প্রেম, এই দুই ধরনের ব্যাপার রয়েছে। কুমারীর প্রেম বা কুমারের প্রেম সেটা যেরকমের রয়েছে, আবার পরকীয়া প্রেম যে বিবাহিত নারী বা বিবাহিত পুরুষ দেখা গেছে অন্য নারী বা অন্য পুরুষের সাথে যুক্ত হচ্ছে। এক্ষেত্রে নারীদের স্বামী হয়তো জৈবিক ক্রিয়া করতে অসমর্থ ছিল, নপুংসক স্বামী হিসেবে। আমরা দেখবো সতীময়না লোরচন্দ্রানীতে যে বামনের কথা বলা হচ্ছে, সেই বামন চন্দ্রানীকে বিয়ে করেছিল, কিন্তু বামন নপুংসক ছিল। যেমন আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে দেখেছিলাম আয়ান ঘোষকে নপুংসক অবস্থায় থাকতে, যে কারণে রাধাকে সে ওইভাবে জৈবিক তাড়না তৈরি করতে পারেনি। কৃষ্ণের কাছে যখন এসেছে, সেটা যখন পেয়েছে, তখন আয়ান ঘোষকে ফেলে কৃষ্ণের কাছে এসেছে বারবার। এবং এক্ষেত্রেও আমরা দেখবো বামনকে রেখে চন্দ্রানী কিন্তু লোরের কাছে এসেছে এবং বামনের সাথে লোরের লড়াই হয়েছে। আমরা দৌলত কাজীর আলোচনাতে সেটা করব। এরপরে আমরা দেখবো নায়ক নায়িকার দেহকেন্দ্রিক ইন্দ্রিয়াশ্রিত রূপ বর্ণনা, সারা অঙ্গের বর্ণনা দিয়েছেন। এবং আমরা এই যে রোমান্টিক প্রণয় উপাখ্যানের পৃষ্ঠপোষক যারা ছিলেন, রাজা রাজরা, তারা সৌন্দর্য পিয়াসী ছিলেন, সৌন্দর্য পূজারী ছিলেন, তারা রূপবতী নারীদের বর্ণনা শুনতে পছন্দ করতেন। সেটা আমরা রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলোতে যে রূপের বর্ণনা সেটা দেখি। পদ্মাবতীর বর্ণনা দিতে দিতে আলাউল ৩২৩ পংক্তি রচনা করেও তার শেষ হয় না। তিনি বলছেন এক মুখে রূপ ছবি কখনো না যায়। তাহলে রোমান্টিক প্রণয় উপাখ্যানে এই যে ইন্দ্রিয়াশ্রিত রূপের বর্ণনা, পদ্মাবতীর একেবারে নখের ডগা থেকে চুলের ডগা পর্যন্ত, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত বর্ণনাটি দিয়েছেন। একেবারে অনুপুঙ্খ করে প্রত্যেকটি অঙ্গের জন্য পংক্তি রচনা করেছেন। এটি বাংলা সাহিত্যের একটি ভিন্ন রকম ব্যতিক্রমী একটি ব্যাপার, যেটি রোমান্টিক প্রণয় উপাখ্যানের ক্ষেত্রে দেখা যায়। এই যে দেহকেন্দ্রিক ইন্দ্রিয়াশ্রিত রূপের বর্ণনা, রাজার আভিজাত্য ও গৌরব এবং রাজপ্রাসাদের ঐশ্বর্য এবং জৌলুস, যে সিংহল দ্বীপের বর্ণনা পাওয়া যায়, যে সিংহল দ্বীপের প্রাসাদের বর্ণনা পাওয়া যায় পদ্মাবতী কাব্যে, অথবা অন্যান্য অপরাপর কাব্যগুলোতে, অথবা আমির মালিকের যে ঐশ্বর্যের কথা জানা যায়, অথবা সুমতি, মালিক সুমতির যে ধন সম্পদের কথা শোনা যায়, সেখানে তাদের গৌরব আভিজাত্যের কথা আছে। আবার রাজা রাজরাদের রাজপ্রাসাদ, ঐশ্বর্য, জৌলুসের বর্ণনাও আমরা রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলোতে আমরা পাই। এবং আমরা একটি সাধারণ বৈশিষ্ট্য বা সাদৃশ্য আমরা দেখি যে প্রেমিকার সন্ধানে প্রেমিক গৃহত্যাগ করেছে। এটা যেরকম আমরা রত্নসেনকে দেখি পদ্মাবতীর কাছে যেতে, লোরকে দেখি চন্দ্রাবতীর কাছে যেতে, তাদের যে রাজত্ব, রাজার যে আরাম আয়েশি যে জীবনযাপন, সেটা ত্যাগ করতে দেখেছি। আবার লাইলি মজনু কাব্যে যদিও নায়ক এখানে অতটা সক্রিয় নয়, তারপরেও আমরা দেখি যখন নায়িকা ঘরে বন্দী হয়ে আছে, তখন কিন্তু কয়েস ভিখারি সেজে, অন্ধ সেজে কৌশলে তার সাথে দেখা করতে গিয়েছে। তার যে বাবার যে বাড়িতে তার যে জৌলুস ছিল, তার যে সম্মান ছিল, যে
আনন্দ ছিল, যে স্বস্তি ছিল সেটা বাদ দিয়ে সে কিন্তু গিয়ে ছেলেপেলেদের মার খেয়েছে, শরীর রক্তাক্ত হয়েছে এবং একসময় মান-সম্মানের ভয়ে বা লজ্জায় বা যে যদি সুফিবাদের দিক থেকে আধ্যাত্মিক ভাবনা, সে কিন্তু আর ঘরে ফিরে আসেনি। সে বনের মধ্যে নজদ বনে বসে ধ্যান করছে। আমাদের রত্ন সেন সিংহাসন ছেড়ে যোগী বেশ ধারণ করে আরো যোগীদেরকে নিয়ে সে আ শত, শত মাইল পাড়ি দিয়ে সিংহল দ্বীপে চলে গেছে গন্ধর্ব সেনের মেয়ে পদ্মাবতীকে পাওয়ার জন্য, এবং যোগী হিসেবে ১ম যখন ঢুকতে পারেনি তখন কিন্তু পদ্মাবতীর পরামর্শে শীত কেটে সেখানে প্রবেশ করেছে এবং নানান ক্রীড়া কৌশল দেখিয়ে শেষ পর্যন্ত একজন রাজা, চিতোরের রাজা, সে গিয়ে সেখানে পানি প্রার্থী হয়েছে যোগী বেশে। তাহলে এই যে সুখ ত্যাগের ব্যাপারটি, সেটি আমরা দেখতে পাচ্ছি। দুঃখ এবং বিপদ বরণ করেছে। যখন রাজা থাকেন তখন লোক লস্কর থেকে শুরু করে, সৈন্য সামন্ত থেকে শুরু করে প্রভাব প্রতিপত্তি এবং সুনাম সুখ্যাতি যেগুলো থাকে সেগুলো দিয়ে যেভাবে চলা যায়, রাজা থেকে যখন সাধারণ মানুষের কাতারে নেমে এসেছে, প্রেমিক পুরুষ হয়েছে, তখন কিন্তু সেই সুবিধাগুলো পায় না, যেটা আমরা রত্ন সেনের ক্ষেত্রে আমরা যে রকমের দেখেছি, লোরের ক্ষেত্রে আমরা দেখেছি। এবং এই যে বিপদকে বরণ করে নেওয়ার মানসিকতা, এটা রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলোতে আমরা দেখতে পাই, নায়কেরা সেই কাজগুলো করেছেন। এবং পদ্মাবতী পাশাপাশি লাইলি মজনু কাব্যে শুধু নায়ক নয়, নায়িকাও কিন্তু দুঃখকে বরণ করেছে। যখন তার বাবা জোর করে তাকে বিয়ে দিয়েছে, সেই স্বামীকে প্রত্যাখ্যান করেছে। তার প্রেমিক প্রবর বা তার যে মনে, মনে যাকে স্বামী হিসেবে বরণ করে নিয়েছে কয়েস, বা যার পরে পাগল হওয়ার পরে মজনু নাম হয়েছিল, তাকে পাওয়ার জন্য নজরবনে কিন্তু ছুটে গিয়েছিল ঘোড়া নিয়ে, যখন তার বাবা-মা তাকে নিয়ে সেম দেশে যাচ্ছিলেন। তো এই যে সাহসিকতা, অসীম সাহসিকতা, মানে দুঃখকে বরণ করার যে ব্যাপার, সেটা আমরা দেখতে পাই পাত্র-পাত্রীর, বিশেষ করে নায়কদের ক্ষেত্রেই বেশি। লাইলি মজনুতে একটু ব্যতিক্রম হয়েছে। আমরা দেখি দুর্গম পথযাত্রা বা দুঃসাহসিক অভিযাত্রা হয়েছে। আমরা চিতোর থেকে সিংহলে যেতে, যে সাগর পাড়ি দিতে গিয়ে নানান ধরনের বিপদ আপদ, সমুদ্র ঝড় ঝঞ্ঝা এবং ভেঙে চুরমার হয়ে যাওয়া তার জাহাজ, নৌকা, বহিত্রখণ্ডে যে ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন আলাউল, সেক্ষেত্রে এই যে দুঃসাহসিক অভিযাত্রা, সেগুলো করতে দেখছি। বুদ্ধি, সাহস এবং শক্তিতে সকল বাধা জয় করে প্রেমিকের সঙ্গে মিলন ঘটেছে বা প্রেমিকার সঙ্গে মিলন ঘটেছে। আমরা দেখি পদ্মাবতী কাব্যে এই যে বাধা বিঘ্ন পাড়ি দিয়ে যখন যোগী বেশে প্রবেশ করেছে শীত কেটে, তখন কিন্তু রাজার লোকজনের কাছে বন্দী হয়েছেন রত্ন সেন। কিন্তু গন্ধর্ব সেনের প্রশ্নের জবাব বা তার যে ক্রীড়া কৌশল, তার যে সক্ষমতা, তার বিভিন্ন শাস্ত্রবিদ্যা, সেগুলোর পরিচয় দিয়ে ঠিকই কিন্তু পদ্মাবতীকে বিয়ে করেছেন রত্ন সেন। একইভাবে লোরকেও আমরা দেখি চন্দ্রাণীকে তার কাছে তুলে নেওয়া বা বিয়ে করার যে ব্যাপারগুলো, সেগুলো ঘটেছে। আমরা এরপরে দেখব নায়ক নায়িকা বাল্য বন্ধু থাকে, এই সব রোমান্টিক প্রণয় উপাখ্যানে বাল্য সখী থাকে, এবং পোষা পাখি দেখা যায় তাদেরকে নানান ধরনের তথ্য দিয়ে থাকে, সহযোগিতা করে থাকে। পদ্মাবতী কাব্যে তো অসাধারণ একটি চরিত্র হীরামন পাখি, যেটার নাম দিয়েছেন সুখ পাখি, যে দূতের ভূমিকা পালন করছে। সেই সময়ের যে চিঠিপত্র, সংবাদ লেনদেন, সেটার দায়িত্ব পালন করেছে। দেখা যায় চিঠিপত্র তো আর নয়, তথ্যগুলো পাঠিয়েছে রত্ন সেনের কাছ থেকে পদ্মাবতীর কাছে, পদ্মাবতীর কাছ থেকে রত্ন সেনের কাছে সেই হীরামন পাখি। পদ্মাবতীর রূপের কথা হীরামনের মুখ দিয়ে ফুটিয়ে তুলেছেন অত্যন্ত চমৎকার ভাবে আলাউল। পোষা পাখির কথা, ব্যঙ্গমা ব্যঙ্গমীর কথা, অথবা ককুনুস পাখির কথা, ময়না পাখির টিয়ার কথা, এগুলো আমরা দেখতে পাই সেই রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলোতে। রয়েছে রয়েছে পরী, দৈত্য, এগুলোর কথা, সহযোগিতা লাভের কথা, রয়েছে দৈব যোগ বা অলৌকিকতার কথা। নায়ক নায়িকা প্রণয় যুগলের ঘটাপূর্ণ বিবাহ, মানে খুব আড়ম্বরপূর্ণ বিয়ে শাদীর বর্ণনা আমরা দেখতে পাই সেই পদ্মাবতী কাব্যের মধ্যে। বিবাহ বাসরের আগে যে আয়োজন, যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা বেশ মানে রাজসিক ভাবে অনেক আয়োজন করে, অনেক উৎসব উদযাপনের মধ্য দিয়ে সেটা হয়েছে। আমরা দেখি তাদের বাসর মিলনের বর্ণনা বা গোপনে মিলিত হওয়ার বর্ণনা বা স্বপ্ন মিলনের বর্ণনা, যেখানে আমরা দেখতে পাই অপেক্ষা করতে করতে পদ্মাবতী যখন বসে আছে, রত্ন সেন এসেছে তার রাজ্য সিংহাসন পরিত্যাগ করে যোগী বেশে মাঘী পঞ্চমীতে শিব মন্দিরের সামনে এসে বসেছে, তখন ধ্যান করছে রত্ন সেন পদ্মাবতীর জন্য। পদ্মাবতীর কাছে যখন সেই সংবাদটি গেছে সুখ পাখির মাধ্যমে, পদ্মাবতী কিন্তু এসেছে। আসার পরে তাদের যে দেখা হয়েছে, সেখানে এত বেশি রূপবতী পদ্মাবতী, তার রূপের রোশনাই এত তীব্র, সেটা জ্যোতির প্রভাবে রত্ন সেন জ্ঞান হারিয়েছে। এবং তখন চন্দন দিয়ে পদ্মাবতী তার বুকের মধ্যে, মানে রত্ন সেন, যোগী বেশী রত্ন সেনের বুকের মধ্যে লিখে গেছে, তোমা দর্শনে আইলো করি পূজা ছল, অসমেত নিদ্রা গেলা কার্যে অকুশল। তোমাকে দেখার জন্য আমি পূজার ছল করে এসেছিলাম এই মন্দিরে, কিন্তু আমার কপাল মন্দ যে তুমি এই সময় অসময়ে ঘুমিয়ে পড়েছ, তুমি নিদ্রা গিয়েছো। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা দেখতে পাই রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলোতে অনেক বেশি এসেছে। প্রেমিক প্রেমিকার পতি বিরহে 12 মাসি বা ষট ঋতুর বর্ণনা, আমরা নাগমতির যে দুঃখের কথা পদ্মাবতী কাব্যের মধ্যে আমরা পাই,
পাই, আমরা যে লাইলির ১২ মাসি বা মজনুর 12 মাসির যে বর্ণনা পাই, সেগুলোর রোমান্টিক প্রণয় উপাখ্যানের একটা বৈশিষ্ট্য ১২ মাস তাদের আমাদের যে ষড়ঋতুর যে বাংলাদেশ বা ১২ মাসের যে ঋতু পরিক্রমা বা বৎসর পরিক্রমা, সেখানে বৈশাখ থেকে একেবারে চৈত্র পর্যন্ত ১২ মাসের দুঃখের বর্ণনা যেরকমের আছে, আবার গ্রীষ্ম থেকে বসন্ত পর্যন্ত ষড়ঋতুর বিভিন্ন সময়ে বিভিন্ন যে নায়ক নায়িকার কি অবস্থা হয়েছে, তাদের মনের অবস্থা, বিরহ কিভাবে অতিক্রম করেছে, সেগুলো বর্ণনা আছে। আবার অবৈধ প্রণয় আকর্ষণের কথাও এখানে রয়েছে, দেহ সম্ভোগের চেষ্টা রয়েছে, প্রতিনায়ক ছলনা করেছে, প্রলোভন দেখিয়েছে, নানানভাবে জোর জুলুম করেছে, বিভিন্ন কৌশলে মানে তাকে নায়িকাকে তার অধিকারে নিতে চেয়েছে, কিন্তু সেই সময়ে নায়ক প্রত্যাবর্তন আমরা দেখব রত্ন সেনের ক্ষেত্রে যেটা ঘটেছে, আবার পদ্মাবতীর ক্ষেত্রে ঘটেছে, লাইলি মজনুর ক্ষেত্রে এরকম নায়কের প্রত্যাবর্তন ঘটেছে এবং কামুক বা প্রতিনায়ক দেখা গেছে শাস্তি পেয়েছে, হয় কখনো মৃত্যু হয়েছে, আহত হয়েছে, বিতাড়িত হয়েছে। নায়ক নায়িকার স্বাভাবিক অথবা আকস্মিক মৃত্যু, সতী সাধ্বীদের সহমরণ, এবং এর মধ্য দিয়ে দেখা গেছে কাহিনীর সমাপ্তি ঘটেছে অধিকাংশ রোমান্টিক প্রণয় উপাখ্যানে। তাহলে আমরা এই যে প্রণয় উপাখ্যান সেগুলোতে দেখতে পাচ্ছি কাহিনীতে একটাই কারণ, এই যে এত কাহিনী, এত কিছু যুদ্ধ বিগ্রহ, মারামারি বা সাধনা, যোগ ধ্যান, যে অভিযান, এগুলোর একটাই কারণ, সেটা হলো প্রেম। আমরা মনে রাখতে হবে আমরা পড়ছি প্রণয় উপাখ্যান, প্রেম কাহিনীর অংশ বিশেষ। এবার আমরা কয়েকজন কবির সম্পর্কে আমরা একটু জানবো, যিনি রোমান্টিক প্রণয় উপাখ্যানের সব আমরা আলোচনা করবো না, দু একজন কবি সম্পর্কে, যেখানে দৌলত কাজীর কথাটি প্রথমেই বলতে হয়। তার সময়কাল গবেষকগণ নির্ধারণ করেছেন যেটি, সেটা দেখা যাচ্ছে যে ১৬০০ থেকে ১৬৩৮ খ্রিস্টাব্দের মধ্যে তিনি জীবনযাপন করেছেন। তার জন্মস্থান হলো চট্টগ্রামের রাউজানের সুলতানপুর গ্রাম, এবং তার পৃষ্ঠপোষক ছিলেন প্রধানামাত্য আশরাফ খান। তার বাড়িও ছিল চট্টগ্রামের রাউজানের চারিয়াতে। তো পৃষ্ঠপোষক তাকে সহযোগিতা করেছেন। দেখা গেছে তিনি এই সতী ময়না লোর চন্দ্রানী কাব্যটি রচনা করেছিলেন, এবং এই যে লোর, রাজা লোর, রানী ময়নামতি এবং চন্দ্রানীর বিয়ে হয়েছিল রূপবতী নারী চন্দ্রানী, তার বামন নামে তার স্বামী ছিল এবং তার নপুংসক ছিল, যে কারণে লোর চন্দ্রানীর যখন রূপের কথা লোরের কানে এসেছে, ময়নামতিকে ছেড়ে চন্দ্রানীকে পাওয়ার জন্য বের হয়ে গেছেন, চন্দ্রকে জয় করেছেন, চন্দ্রানীর কে অধিকারে নিয়েছেন, তারা একত্রিত হয়েছেন, মিলিত হয়েছেন। বামনের কাছে সেই সংবাদ গিয়েছে, বামন আবার এসে তার সাথে লড়াই করেছে, বামনের মৃত্যু হয়েছে, চন্দ্রানীকে নিয়ে লোর এসেছে। এই যে সতী ময়না এবং লোর চন্দ্রানীর প্রথম খণ্ডের যে এই কাহিনীগুলো রয়েছে। আবার ময়নামতি যে বাড়িতে রয়েছে, রাজপ্রাসাদে রয়েছে, রানী ময়নামতি, সে আবার হরগৌরীর সাধনা করেছে তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য। দেখা গেছে ছাতন রাজপুত্র এসেছে তাকে সহযোগিতা করতে, এবং দুতি রত্নামালিনীকে সহযোগিতা, দুঃখিত, ছাতন রাজপুত্র যখন ময়নামতি একা রয়েছে, যে লোর যে তাকে ছেড়ে চলে গেছে চন্দ্রানীর কাছে, তখন সুযোগ নিতে চেয়েছে। আমরা যে প্রতিনায়কের কথা বলছিলাম, এই প্রতিনায়ক হলো ছাতন রাজপুত্র। সে ময়নামতির রূপের কথা শুনেছে, রূপে তার মুগ্ধ হয়েছে, রূপের বর্ণনা শুনে, তখন সে এই ময়নামতিকে পাওয়ার জন্য ব্যাকুল হয়েছে। সে দুতি ওই যে রত্নামালিনীকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছে যে যদি ময়নামতি রাজি থাকে তাহলে তাকে গ্রহণ করতে সে প্রস্তুত রয়েছে। দ্বিতীয় খণ্ডে আমরা এই কাহিনীগুলো দেখব, এবং দেখা গেছে প্রত্যাখ্যান করেছে যথারীতি ময়নামতি। প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড রচনার পরে আমাদের দৌলত কাজী মধ্যযুগের অন্যতম একজন কবি, যিনি একটি কাব্যের ৩ ভাগের ২ ভাগ রচনা করার পরে মৃত্যুবরণ করেছেন, কিন্তু বাংলা সাহিত্যে তার অবদানটি স্বীকৃত হয়ে আছে, বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি অমরত্ব লাভ করেছেন। তৃতীয় খণ্ডে আমরা দেখতে পাই আলাউল এটি রচনা করেছেন ১৬৬৯ খ্রিস্টাব্দে, এবং এখানে সখীর পরামর্শে ময়নামতি ব্রাহ্মণের কাছে গিয়েছে, ব্রাহ্মণকে সুখ শাড়ি, যে পাখি, সেগুলো দিয়েছে, এবং এই সুখ শাড়ির মধ্য দিয়ে লোরের কাছে তার যে স্ত্রী বা আগের যে রানী ময়নামতির দুঃখ কষ্ট সাধনার সংবাদটি পৌঁছেছে। এবং দেখা যায় যে সে তখন তার পুত্রের হাতে, মানে লোর এবং চন্দ্রানীর যে পুত্র, সেই পুত্রের হাতে রাজ্যের দায়িত্ব দিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন চন্দ্রানী সহ, এবং দেখা গেছে এখানে এসে তারা সুখে শান্তিতে বাস করছেন। ৩ খণ্ডে সমাপ্ত হয়েছে কাব্যটি। প্রথম এবং দ্বিতীয় খণ্ড রচনা করেছেন দৌলত কাজী, তৃতীয় খণ্ড আলাউল আমরা বললাম, এবং একটি অসমাপ্ত কাব্য, মাত্র ৩ ভাগের ২ ভাগ একটি কাব্যের অংশবিশেষ রচনা করে বাংলা সাহিত্যে এত খ্যাতি, এত মানে সমৃদ্ধি বা এত মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া, সেটা একটি অনন্য নজির। আমরা এরপরে মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি, রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার অন্যতম শ্রেষ্ঠ কবি আলাউল সম্পর্কে একটু আলোচনা করতে চাই। না করলেই সেটা নয় যে ১৫৯৭ থেকে ১৬৭৩ খ্রিস্টাব্দ, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সৈয়দ আলী আহসানের মতে আলাউলের জীবনকাল। কিন্তু ডক্টর এনামুল হক বলছেন ১৬০৭ থেকে ১৬৮০ খ্রিস্টাব্দের মধ্যে আলাউল পৃথিবীতে ছিলেন। আবার ডক্টর আহমদ শরীফ বলছেন যে না, ১৬০৫ থেকে ১৬৭৩ বা ১৬৮০ পর্যন্ত তিনি পৃথিবীতে ছিলেন। জন্মস্থান নিয়েও দুটো মত রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে ফতেহাবাদ বা জালালপুর, যেটা ফরিদপুর জেলায়, সেখানে জন্মগ্রহণ করেছিলেন আলাউল। আবার ডক্টর এনামুল হক বলছেন না, চট্টগ্রামের হাটহাজারী থানার জোবরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং পিতৃহারা তিনি ছিলেন।
তার বাবাকে হারিয়েছিলেন পর্তুগিজ দস্যুদের কারণে। তোমরা জানবে যে আলাউলের যে জীবন কথা সেখানে যদি পড়ো বা আত্মপরিচয় অংশ যেটা রয়েছে পদ্মাবতী কাব্যে সেখানে যদি পড়ো, তাহলে দেখবে যে তিনি তার বাবাকে নিয়ে জীবিকার সন্ধানে ওই যে মায়ানমারের পথে, আরাকানের পথে যাচ্ছিলেন। তো পর্তুগিজ দস্যুরা, হারমাদরা, তখন বর্গীরা অত্যাচার করত, ওই নৌকারোহীদের উপর আক্রমণ করত। তোমরা এই সমসাময়িক কালের যে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা পড়েছ প্রথম বর্ষে, সেখানে দেখেছো যে জলদস্যুদের বা ওই পর্তুগিজ দস্যুদের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য দলবদ্ধ হয়ে নৌকা চালনা হতো। সেখানেও তুমি পাচ্ছ যে তথ্যটি এখানে ব্যক্তি জীবনে, আলাউলের জীবনে ঘটে গেছে ঘটনাটি। পর্তুগিজ দস্যুরা আক্রমণ করেছে এবং তার বাবাকে মেরেছেন, হত্যা করেছে। তিনি কোনো মতে জীবন নিয়ে ফিরেছেন, গিয়ে পৌঁছেছেন আরাকানে, এবং আরাকানে গিয়ে প্রথমে সৈনিক, সাধারণ সৈনিক, অশ্বারোহী সৈনিকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু তার মধ্যে যে শিল্পবোধ, সাহিত্যবোধ, বিভিন্ন শাস্ত্র জ্ঞান সম্পর্কে তার যে অভিজ্ঞতা, এগুলো ছিল বলে দেখা গেছে একসময় সঙ্গীত শিক্ষকের দায়িত্ব পালন করেছেন এবং রাজ পৃষ্ঠপোষকতা লাভ করতে সক্ষম হয়েছেন। শাহ সুজা আরাকানে তাকে একসময় শাহ সুজা বিদ্রোহ করে মোগল সাম্রাজ্য থেকে গিয়ে আরাকানে আশ্রয় গ্রহণ করেছিলেন। সেই সময় রাজারা যদিও তাকে আশ্রয় দিয়েছিল, পরবর্তীতে শাহ সুজার সাথে আবার রাজাদের বিবাদ তৈরি হয়েছে ওইখানকার আরাকানের রাজার, এবং 1661 খ্রিস্টাব্দে শাহ সুজার মৃত্যু হয়েছে। তো ঘটনাচক্রে ষড়যন্ত্রমূলক ভাবে আরাকানকে সেই ঘটনার সাথে শাহ সুজার অনুসারী হিসেবে তাকে অভিযুক্ত করে জেলখানায় বন্দিও করা হয়েছিল 20 দিন তিনি। তাহলে এই যে কষ্ট, দুঃখ, জীবন ভর বাবাকে হারানো, তার যে সংগ্রামী যে জীবন, সেটা আলাউলের জীবনে ঘটেছে। এবং তিনি লিখেছেন এক জায়গায় যে সব ভিক্ষা জীব রক্ষা, ক্লেশে দিন যায়, ক্লেশ মানে কষ্টে তার জীবন অতিবাহিত হয়েছে। এরকমের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি আলাউল তার কবিতার মধ্যে বলেছেন। আলাউলের যে রচিত যে কাব্যগুলো, সেই কাব্যগুলো একটু আলাদা করে যদি আমরা দেখি, রোমান্টিক প্রণয় উপাখ্যানের ক্ষেত্রে আলাউল মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। এই জন্য পদ্মাবতী মালিক মোহাম্মদ জায়সির হিন্দি কাব্য পদুমাবত থেকে নিয়েছিলেন, মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় 1651-তে এখানে যে তালিকাটি রয়েছে, ওই যে সতী ময়নার যে পরিশিষ্ট অংশে তিনি রত্তন কলিক অলনিকা নামে একটা অংশ লিখেছেন। সাইফুল মুলুক বদিউজ্জামাল, সপ্তাহকর, তোফা, সেকান্দার নামা, রাক্তাল নামা, এগুলো নিয়ে আলাদা আলোচনা করছি না, এগুলো এর আগে যখন বলেছি, এগুলো আলাউলের কাব্যগুলো সম্পর্কে কথা হচ্ছে। এবার আমরা যে দৌলত যে দুঃখিত, আলাউলের যে কাব্যটি শ্রেষ্ঠ কাব্য পদ্মাবতী, সেই পদ্মাবতী কাব্যের যে রূপের বর্ণনা দিয়েছেন সেটির একটু নমুনা আমরা বলতে চাই। মালিক মোহাম্মদ জায়সি তার পদুমাবত কাব্যে পদ্মাবতী রূপের বর্ণনা দিয়েছিলেন, আলাউল সেটাকে অনুবাদ করেছেন, এবং অনুবাদ করতে গিয়ে মনে হয় আমাদের এই বাঙালি সমাজের যে রূপবতী নারী, রূপচর্চার যে ব্যাপার, সেগুলোর কথা এসেছে এবং চমৎকার সব উদাহরণ দিয়েছেন। এবং এটা বিরল একটি ব্যাপার যে 323 পংক্তি রূপের বর্ণনা, একেবারে চুলের ডগা থেকে পায়ের নখ পর্যন্ত বর্ণনা দিচ্ছেন। একটু নমুনা আমি এখানে রেখেছি, যেখানে বলছেন, তোমাদের পাঠ্য রয়েছে, দ্বিতীয় বর্ষেই তুমি পড়বে পদ্মাবতীর রূপের বর্ণনা, পদ্মাবতী কাব্যে সৈয়দ আলী হাসান যেটি সম্পাদনা করেছেন। সেটিতে আলাউল বলছেন, পদ্মাবতী রূপ কি কহিম মহারাজ, তুলনা দিবারে নাহি ত্রিভুবন মাঝ। পদ্মাবতী রূপের বর্ণনা কিভাবে দেই আমি, তুলনা দেওয়ার মতো 3 ভুবনে, মানে স্বর্গ, মর্ত, পাতাল, কোথাও তার তুলনা দেওয়ার মতো উপমা তার নাই। এটা কবি বলছেন, কিন্তু পরক্ষণে আবার উপমা তিনি দিয়েছেন। বলছেন, আপাদলম্বিত কেশ কস্তুরী সৌরভ, মহা অন্ধকারময় দৃষ্টি পরাভব। মাথা থেকে পা পর্যন্ত লম্বা হলো চুল, এবং সেটার সৌরভ, কস্তুরী মানে মৃগ নাভি থেকে যে সুগন্ধি বের হয়, সেটার মতো সুবাস আলা পদ্মাবতীর চুল থেকে বের হয়েছে। এবং চুলের এত বেশি মানে ঐশ্বর্য বা এত বেশি চুল তার মাথায়, সেটা অন্ধকার, মহা অন্ধকার করে দিয়েছে, দৃষ্টি চোখের মধ্যে অন্য কিছুই আর পড়ে না। তার মধ্যে শ্রীমন্ত খড়গের ধার যিনি, বলাহক মধ্যে যেন স্থির সৌদামিনী। উপমা ব্যবহারের চমৎকারিত্ব দেখো, তার মধ্যে সীমন্ত মানে সিঁথি যেটা, সেটা খড়গ, ধারালো ছুরির মতো ধার যেন তার সিঁথি, এবং সেটার তুলনা দিয়েছেন বলাহক মধ্যে যেন স্থির সৌদামিনী, মানে মেঘের মধ্যে স্থির বিদ্যুৎ স্থির হয়ে থাকলে যেরকমের, ওরকম করে বিদ্যুৎ স্থির হয়ে আছে যেন। এবং এইটাকে উপমা দিতে গিয়ে তিনি বলছেন, স্বর্গ হন্তে আসিতে যাইতে মনোরথ, সৃজিল অরণ্য মাঝে মহা সূক্ষ্ম পথ। মানে বনের মধ্যে যে পায়ে চলা পথ যেরকম দেখা যায় উজ্জ্বল ঝলমল করতে থাকে, তেমনি আমরা দেখি পদ্মাবতীর কাব্যের মধ্যেও পদ্মাবতীর যে রূপের বর্ণনা দেওয়া হয়েছে, সেখানে এই সিঁথির এরকম তার ঠোঁটের বর্ণনা, নাকের বর্ণনা, চোখের বর্ণনা। এবং বলছি আমরা যে পান খেয়ে ঠোঁট রাঙানোর কথা বলা হয়, কিন্তু আমরা দেখি যে পদ্মাবতীর রূপের বর্ণনা দিতে গিয়ে পদ্মাবতীর ঠোঁট এতই রাঙা ছিল যে তাম্বুল রাতুল হইল অধর পরশে, এরকমের উপমা ব্যবহার করেছেন আলাউল। বলছেন তাম্বুল মানে পান আরো বেশি রাঙা হয়ে উঠেছে পদ্মাবতীর ঠোঁটের স্পর্শে। আমরা জানি পান খেয়ে ঠোঁট রাঙানোর ব্যাপার উল্টো
শুরুটা পদ্মাবতী এত বেশি রূপবতী ছিল এবং সেই রূপের কথা আমরা দেখছি, তার রূপের ঝলকে রত্ন সেন কাবু হচ্ছে, রত্ন সেন অজ্ঞান হচ্ছে। আমরা যে এক পলক দেখেই অজ্ঞান হওয়ার যে ব্যাপারগুলো প্রেম কাহিনীতে বর্ণিত, সেটা যেন সেই পদ্মাবত থেকে বা পদ্মাবতী থেকেই নিয়েছেন কাহিনীকাররা। আমরা দেখি দিল্লির বাদশা আলাউদ্দিন পদ্মাবতীকে পাওয়ার জন্য যখন এসেছে সারসি পথে জানলা পথে একটু দেখেছে, সেখানেও সে অজ্ঞান হয়েছে, এত বেশি রূপবতী ছিল। এরপরে কাহিনী আমরা আর এখানে আলোচনা করছি না, তোমাদের পাঠ্য রয়েছে, সেটা তোমরা পড়বে। আমরা এরপরে এই ধারায় আরো যে কাব্যগুলো রয়েছে রোমান্টিক প্রণয় উপাখ্যানের প্রধান, তার মধ্যে ইউসুফ জুলেখা, নবী ইউসুফ জুলেখা যে তার প্রতি প্রেম আকৃষ্ট হয়েছিল এবং সেটার যে কাহিনী, লাইলি মজনুতে আমরা আরবীয় যে লোক কাহিনী লাইলি মজনু, যেটা প্রেম কাহিনী বললেই লাইলি মজনুর কথা চলে আসে, মধুমালতী, বিদ্যা সুন্দর, সাইফুল মুলুক বদিউজ্জামাল, চন্দ্রাবতী, গুলে বকাউলি বা মৃগাবতী, এই কাব্যগুলো সম্পর্কে যদি আমরা আলোচনা করতে পারতাম ভালো হতো, কিন্তু আমাদের সময়ের সীমাবদ্ধতার কারণে সেই আলোচনাতে আর আমরা যেতে পারছি না। তাই আমরা তোমাদের একটু সারসংক্ষেপের দিকে দৃষ্টি দেব যে আজকের আলোচনা থেকে আমরা যা যা জানতে পেরেছি। আরাকান, রোসাং, মায়ানমার সম্পর্কে আমরা জেনেছি, সেখানকার রাজনৈতিক অবস্থা জেনেছি, রাষ্ট্র পৃষ্ঠপোষকতা সম্পর্কে আলোচনা হয়েছে, তোমরা জেনেছো সেই সময় যে রাজা রাজরারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন, কবিদের পরিচয়, কাব্য সম্পর্কেও খানিকটা, এবং সেই সময় রাজসভার যে গুরুত্ব, আরাকান রাজসভার সাহিত্য চর্চা আমাদের বাংলা সাহিত্যে কতটা গুরুত্বপূর্ণ এটা জেনেছো। আবার রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার আলোচনা করতে গিয়ে আখ্যান, উপাখ্যান, রোমান্টিক প্রণয় উপাখ্যান সম্পর্কে আলোচনা হয়েছে। এই ধারা সাহিত্য চর্চার পটভূমি, রাজা রাজরারা রূপচর্চা শুনতে চেয়েছে, যুদ্ধের কাব্য শুনতে চেয়েছেন এবং কবিরা তাদের পৃষ্ঠপোষকতা নিয়ে সেই কথা তাদের রোমান্টিক প্রণয় উপাখ্যানে লিখেছেন। কবি এবং তাদের পরিচয় কাব্য সম্পর্কেও জেনেছেন, জানতে পেরেছো তোমরা আজকের এই আলোচনায়। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলে তাদের আমি বলবো যে এই আলোচনা থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নেরও একটি তালিকা আমি দিয়েছি। 3 ধরনের প্রশ্ন হয়, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেমন লাইলি মজনুর মূল রচয়িতাকে, অথবা পদ্মাবতীর সঙ্গে রত্ন সেনের কোথায় দেখা হয়েছিল, অথবা দৌলত কাজী সতীময়না লুটচন্দ্রানীর কতটুকু অংশ রচনা করেছে, এরকম একের প্রশ্ন হতে পারে। আবার এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নে আমরা 4-এর প্রশ্ন যেগুলো হয় সেটা এখানে একটি তালিকা দিয়েছি। আবার 10-এর প্রশ্নে কি হতে পারে সেটাও আমরা এখানে রচনামূলক প্রশ্ন আকারে দুটো দিয়েছি। দুটো ধারা যেহেতু আলোচনা হয়েছে, আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা এবং বাংলা রোমান্টিক প্রণয় উপাখ্যান দ্বারা, এটারও প্রশ্ন হতে পারে আলাদা করে। এটা তোমরা একটু প্রস্তুতি নেবে এবং তোমরা এজন্য যে তথ্যসূত্র বা যে বইগুলোর সহযোগিতা তোমরা অন্য প্রশ্নের ক্ষেত্রে নিয়েছো, আমরা আলোচনা করেছি, সেই তথ্যসূত্রটি আমরা যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিবৃত্ত রয়েছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের কথা রয়েছে, গোপাল হালদারের বাংলা সাহিত্যের রূপরেখা রয়েছে, অথবা ওয়াকিল আহমেদের রোমান্টিক প্রণয় উপাখ্যান, বাংলা রোমান্টিক প্রণয় উপাখ্যান রয়েছে, সেই গ্রন্থগুলো তোমাদের এই ক্ষেত্রে সহযোগিতা করবে বলে আমার বিশ্বাস। এবং তোমরা এই ক্ষেত্রে হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলির সহযোগিতাও নিতে পারো তোমরা যে পদ্মাবতী এবং লাইলি মজনু যেটি তোমাদের পাঠ্য রয়েছে, সেই মূল বইগুলো তোমরা নিতে পারো, যেটার ভূমিকাতে অনেক তথ্য রয়েছে রোমান্টিক প্রণয় উপাখ্যান এবং কবিদের সম্পর্কে। এতক্ষণ যারা আমার কথাগুলো শুনেছো তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের জীবন সুন্দর হোক, মঙ্গলময় হোক, নিরাপদ থাকো, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ যারা এটার সাথে জড়িত, এই অনলাইন ক্লাস কার্যক্রম, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে পরবর্তী ক্লাসে আহ্বান জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই। আল্লাহ।